প্রিয় দর্শক, শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি। আজ আমরা কথা বলবো সুশাসন ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে। বর্তমান প্রেক্ষাপট বলতে বর্তমান রাজনৈতিক যে অবস্থান, সে অবস্থানগুলো নিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যিনি রয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার, সিনিয়র সাংবাদিক এবং টকশোর সাহসী যোদ্ধা, আমাদের সকলেই প্রিয় মুখ জনাব গোলাম মুর্তজা রয়েছেন আমাদের সাথে। আমরা টকশোর সাহসী যোদ্ধা এই কারণে যুক্ত করলাম যে আমরা দেখেছি পতিত সরকারের আমলে সাহসিকতার সাথে নির্মমভাবে মানুষের কথাগুলো, গণমানুষের কথাগুলো বলবার চেষ্টা করেছেন। আমি ধন্যবাদ জানাই গোলাম মুর্তজা ভাই, আপনি আমার মতো একজন মানুষের অনুষ্ঠানে এসে যুক্ত হবার জন্য। আমরা শুরুটা করতে চাই আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের 89তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে এবং তার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেকগুলি কথা বলেছেন। তিনি গতকালকে বলেছেন গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং ভোটাধিকারের কথা বলেছেন মূলত। তো সেই অবস্থার প্রেক্ষাপটে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীতে বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি তারেক রহমান বললেন গণতন্ত্র, ভোটাধিকার, মতাধিকারের স্বাধীনতার কথা বলেছেন। আপনি এই প্রথমেই বিষয়টাকে কিভাবে দেখেন আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই জন্মবার্ষিকীতে? প্রথমত আপনি জিয়াউর রহমানের যাওয়ার আগে তার সন্তান তারেক রহমানের যে বক্তব্যের কথা উল্লেখ করলেন, যেখানে যে তিনি তিন চারটি বিষয়ের কথা উল্লেখ করেছেন, মত প্রকাশের কথা বলেছেন, গণতন্ত্রের কথা বলেছেন, ভোটাধিকারের কথা বলেছেন, যে জায়গাগুলোতে মূলত বাংলাদেশের সংকট, এবং এই সংকটগুলোকে কেন্দ্র করেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে আমরা একটা চক্রের মধ্যে আটকে আছি। কিছু বছর পর পর আমরা সেই চক্র নিয়ে ঘোরাঘুরি করি, আমরা এর থেকে মুক্ত হতে পারি না। এটা খুবই ভালো ব্যাপার যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটি বিএনপি, সেই রাজনৈতিক দলটির প্রধান ব্যক্তি এখন এই জনমানুষের অধিকারের কথা বলছেন, মত প্রকাশের কথা বলছেন, ভোটাধিকারের কথা বলছেন। খুব স্বাভাবিকভাবেই ধরে নিতে পারি যে এটা বিএনপির অবস্থান, এটা তারেক রহমানের অবস্থান। তো সুতরাং এটাই যদি তারেক রহমানের অবস্থান হয়, বিএনপির অবস্থান হয়, তাহলে আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্য এটা একটা সুখবর। এই জায়গার আলোচনাটা এইটুকু। আর এর বাইরে আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কথা বললেন 89তম জন্মবার্ষিকী, জিয়াউর রহমানের মূল্যায়ন আসলে অনেকগুলো। তার জীবনের খুব গুরুত্বপূর্ণ কয়েকটি ধাপ আছে। তার একটি গুরুত্বপূর্ণ ধাপ 1971 সাল। 1971 সালে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে অংশ নেয়ার জন্য পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, এবং সেই বিদ্রোহে স্বাধীনতার ঘোষণা দেয়া থেকে শুরু করে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান, যুদ্ধের ময়দানে নেতৃত্ব দেয়া থেকে শুরু করে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান, সেক্টর কমান্ডার, তার নামে গঠিত যে একটি জেট ফোর্স, সেই জেট ফোর্সের তিনি অধিনায়ক, এবং এটা তার 1971 সালের ভূমিকা। পরবর্তীতে সামরিক বাহিনীতে আসা পুরোটাই একটা পেশাদারিত্বের একটা ছাপ। 1975 সালের 7 নভেম্বর যে প্রক্রিয়াতে তিনি বন্দী হয়েছিলেন এবং যে প্রক্রিয়াতে তিনি বের হয়ে এসেছিলেন, ওটা এক ধরনের মিরাকল, এবং সেই মিরাকলটা প্রমাণ হয়েছিল যে সাধারণ সৈনিকদের একটা সমর্থন তার প্রতি ছিল, চরম শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল জিয়াউর রহমানের উপরে। এবং পরবর্তীতে দেশ পরিচালনার দায়িত্বে আসা অনেকেই সামরিক শাসক সহ নানাবিধভাবে তাকে অভিযুক্ত করেন, নানাবিধভাবে তাকে বিষোদ্গার করেন। মুক্তিযুদ্ধ, বিগত সময়ে তার মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যেগুলো অত্যন্ত বেদনাদায়ক ছিল এবং ইতিহাস বিকৃতি ছিল। তো সেরকম জায়গা থেকে আমার ধারণা যে জিয়াউর রহমানের যে অবদান, মানে সময় জিয়াউর রহমানকে খুব গুরুত্বপূর্ণ করে তুলেছিল, এবং যখন যে সময়ে জিয়াউর রহমান সে যে জায়গাতে ছিলেন, সেই জায়গাতে সবসময় তিনি তার দায়িত্বটি পালন করেছিলেন। এখন দায়িত্ব পালন করতে এসে পুরো সময়কালে তার বহু রকমের কাজ করতে হয়েছে। সেগুলো নিয়ে যদি নির্মোহ আলোচনা করা যায়, নির্মোহ সমালোচনা করা যায়, তাহলে তার মধ্যে হয়তো কিছু সমালোচনা থাকবে, কিন্তু তার চেয়ে অনেক বেশি থাকবে রাষ্ট্রের প্রতি তার যে দায়বদ্ধতা, জনগণের প্রতি তার দায়বদ্ধতা। এবং সেই কারণেই জিয়াউর রহমান সামরিক বাহিনী থেকে এসে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন, এবং এত বছর পরে এসেও জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে খুবই প্রাসঙ্গিক একটি নাম। নিশ্চয়ই প্রাসঙ্গিক একটি নাম। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের কথা আমরা শুনলাম, এবং এটি আপনি স্পষ্টভাবে বললেন যে বর্তমানে এই প্রেক্ষাপটে এসে 2025-এ এসেও কিন্তু জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে একটা প্রাসঙ্গিক একটি নাম হিসেবে রয়েছে। আমরা জনাব তারেক রহমান যে বিষয়টি বলেছেন, তিনি গণতন্ত্র, ভোটাধিকারের কথা বলেছেন। মুর্তজা ভাই, আপনি নিশ্চয়ই নিজে অবজার্ভ করেছেন, নানা সময় নানা সংকটের মধ্যেও ছিলেন, তারপরও চ্যালেঞ্জ মোকাবেলা করে আপনি আছেন। আমরা পতিত আওয়ামী সরকারের কথা যদি বলি, সেই সময় গুম, খুন, হত্যা, ব্যাংক লুট,
এই যে কুইক রেন্টালের নামে যে অর্থ পাচার, এই যে নানাবিধ অপকর্ম বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখবেন? যেহেতু ৫ই আগস্ট ছাত্র জনতার একটা বিপ্লবের মধ্যে দিয়ে, আন্দোলনের মধ্যে দিয়ে পতিত সরকার দেশ ছেড়ে চলে গিয়েছে, অনেকে হয়তো জেলে আছে, কেউ হয়তো পার্শ্ববর্তী দেশে অবস্থান করছে, সেই সময়কার অবস্থাটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? সেই সময়ের অবস্থাটা যে কত কি বলবো, যে একটা ভয়ঙ্কর অবস্থা ছিল। কিন্তু বাংলাদেশের মানুষের হয় কি, বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনযাপনে বহু রকমের সংকট, বহু রকমের সমস্যা প্রতিদিন আমাদের সামনে আসে। তো প্রতিদিন আমাদের সামনে আসার কারণে আমাদের রাজনীতিটা অতীতমুখী হলেও কিন্তু প্রতিদিনের সমস্যা দ্বারা মানুষ এত বেশি আক্রান্ত থাকে যে পেছনের সময়টা ওইটা নিয়ে সাধারণ মানুষ অত বেশি ওই পেছনটা আর মনে রাখে না। ধরেন একটা দানবীয় সরকার শেখ হাসিনার, একটা স্বৈরাচারী সরকার, সেই স্বৈরাচারী সরকারটা ১৫-১৬ বছর ধরে মানুষকে নিপীড়ন নির্যাতন করলো বাংলাদেশের। মানে আমরা অনেক সহজে এখন না কথাগুলো বলে ফেলি, আপনি তো আমার চেয়ে ভালো অনুধাবন করতে পারবেন। যে ধরেন বলা হয় যে ২৮ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। আমি আমার জায়গা থেকে আমি ওই টাকার পরিমাণটা ভিজুয়ালাইজ করতে পারি না, এটা আসলে কত টাকা, এই টাকা দিয়ে কি কি করা যেত। কারণ বাংলাদেশ একটা মেট্রো রেল বানিয়েছে ঢাকা শহরে, মেট্রো রেলের সঙ্গে যদি আপনি ধরেন তুলনা করবেন যে কি করা যায়, মেট্রো রেলে যে খরচ হয়েছে, মেট্রো রেল হাসিনা সরকারই বানিয়েছে, কিন্তু এটা পৃথিবীর অন্যতম এক্সপেন্সিভ মেট্রো রেল। কারণ ওইখানে বিপুল পরিমাণ টাকা চুরি হয়েছে। ২২,০০০ কোটি টাকার প্রকল্প ছিল, হঠাৎ করে একদিন জানলাম যে ৫৩% বাড়িয়ে এটা আরও ৩৩,০০০ কোটি টাকা করে ফেলা হয়েছে। তো সেই ৩৩,০০০ কোটি টাকা পৃথিবীর অন্যতম ব্যয়বহুল মেট্রো রেলের কথাও যদি বলি, বাংলাদেশ থেকে হাসিনা সরকার তার ছেলে মেয়ে, মেয়েদের ছেলে মেয়ে, মানে বোনের ছেলে মেয়ে, ভাই ব্রাদাররা মিলে ২৮ লক্ষ কোটি টাকা যদি পাচার করেছে, তথ্য প্রমাণ এখন তাই বলছে। ধরেন এইরকম মেট্রো রেল ১০০টা মেট্রো রেল তৈরি করা যায় এই টাকা দিয়ে, কোনো লোন ছাড়া, বিদেশ থেকে কোনো লোন ছাড়া। মানে এটা আমাদের জন্য ভিজুয়ালাইজ করা সত্যি সত্যি একটু কঠিন। তো সেই সময়টা আমরা একটু ভুলে গেছি। আমাদের এখানে ভুলে যাওয়ার একটা বড় কারণ যেটা বললাম, যে দৈনন্দিন জীবনের চাহিদা। যে মানুষের পকেটে চাল কেনার টাকা থাকে না, যে মানুষের পকেটে সবজি কেনার টাকা থাকে না, ছেলের দুধ কেনার টাকা থাকে না, তো সেই মানুষ না ওই পেছনের কথাটা খুব বেশি দিন শুনতে চায় না। সে তখন বলে যে আচ্ছা ঠিক আছে, বুঝলাম ওই সময় এটা ছিল, টাকা চুরি হয়েছে, তো এখন আপনি এসেছেন, তখন আপনি এসে সমস্যার সমাধান করেন, চালের দাম আপনি কমিয়ে দেন। কিন্তু মানুষের পক্ষে ওইটা বোধের মধ্যে আসা খুব কঠিন। আমি মানুষগুলোকে দোষ দেই না, আসা খুব কঠিন যে ডলার নাই, ব্যাংকে টাকা নাই, চুরি হয়ে গেছে, লুট হয়ে গেছে, পাচার হয়ে গেছে, এখন যে আলাদিনের চেরাগ ডক্টর ইউনূসের হাতে নাই যে সে এসে চালের দাম কমিয়ে দিবে। এটা একটা সময়ের ব্যাপার। যদি দীর্ঘ সময়ের একটা সুশাসন থাকে, দীর্ঘ সময়ের যদি আইনের শাসন থাকে, তাহলে আপনার আস্তে আস্তে এই জিনিসগুলো প্রতিষ্ঠিত হয়। এখন ১৫ বছর ধরে যে অনিয়ম, ১৬ বছর ধরে যে অনিয়ম, ১৬ বছর ধরে যে লুটপাট, ১৬ বছর ধরে যে ধরেন একটা প্রকল্প নেওয়া হতো, এখন সেই প্রকল্পের একটা বড় অংশের টাকা পাচার হয়ে যেত। কোনো টাকা লন্ডনে যেত, কোনো টাকা ওয়াশিংটনে যেত, কোনো টাকা আরও বিভিন্ন দিকে যেত। কী করতো শেখ হাসিনার আত্মীয় পরিজন এবং তার আরও আশেপাশের লোকজনেরা। তো এই যে টাকা চলে যাওয়া, এই টাকার ঘাটতি তো একদিনে পূরণ করা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে, এবং সেটা কতটা হয়েছে, আপনি কুইক রেন্টালের কথা বললেন, ধরেন কুইক রেন্টালে শেখ হাসিনার লোকজনদেরকে বাংলাদেশ যে পরিমাণ শুধুমাত্র ক্যাপাসিটি চার্জের নামে যে চুরি লুট করার সুযোগ দিয়েছে, শেখ হাসিনা সুযোগ দিয়েছে, সেই টাকা দিয়েই বাংলাদেশের উন্নয়নের একটা বড় জায়গা তৈরি করা যেত। আবার এই ঋণ করে আনা এই সমস্ত টাকা যেহেতু আমরা দেশে রাখতে পারিনি, আমাদের শোধ করতে হচ্ছে, যেহেতু আমাদের ডলারে শোধ করতে হচ্ছে, আমাদের ডলারের সংকট, তো সব কিছু মিলিয়ে পেছনে যে সময়টা আমরা ফেলে এসেছি, সেই সময়টা একটা ভয়ঙ্কর সময় ছিল। সেই ভয়ঙ্কর সময়টা আমাদের জনগণ রাস্তায় নেমে রক্ত দিয়ে সেই ভয়ঙ্কর সময়টাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, ছাত্র জনতার রক্ত দিয়ে বিতাড়িত করেছে। তাহলে সেই ক্ষেত্রে যদি মুর্তজা ভাই এইভাবে আমরা বিশ্লেষণ করি
যে আমরা এই জুলাই বিপ্লব, জুলাই আগস্ট যে বিপ্লব, সেই বিপ্লবে তো প্রায় 1002 শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, 20-22 হাজার এখনো কারো চোখ নাই, কারো কান নাই, কারো মাথা নাই, কারো খুলি নাই, নানা রকমভাবে তারা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তো আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে তাদের বিচারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে মানবতা বিরোধী যে অপরাধ, সে অপরাধে তারা সকল ধরনের এভিডেন্স কালেক্ট করছে এবং সেখানে আমরা ভিজুয়ালি এখন কিন্তু দেখতে পাচ্ছি। তো সেই অবস্থায় যারা এই হত্যা করলো, যারা হত্যার দায় এখন দেশ ছেড়ে পালিয়েছে, সে হত্যাকারীদের নিয়ে আপনার কি বিশ্লেষণ রয়েছে? জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, ইভেন গত 15 বছরে যে বাংলাদেশের যে গুম খুন হত্যা মামলা হামলা হয়েছে, সেগুলো নিয়ে আপনার কি বিশ্লেষণ রয়েছে? ধরেন ডক্টর ইউনূসের সরকারের অনেকগুলো দায়িত্ব, পেছনের অনেকগুলো দায়িত্ব। প্রথমত দায়িত্ব, প্রতিদিন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যেত। ডক্টর ইউনূসের সরকার দায়িত্ব নেওয়ার পরেই পাচারটা বন্ধ করেছে। ব্যাংকগুলো থেকে ঋণের নামে প্রতিদিন টাকা তুলে নেওয়া হতো, এইটা বন্ধ করেছে। কিন্তু ডক্টর ইউনূসের সরকার এটা করে কিন্তু সাধারণ জনমানুষের যে খুব ভালোবাসা পেয়েছে তা নয়। সাধারণ জনমানুষের, যেহেতু তারা ক্ষমতায় আসার পরপরই জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছিল, সেই জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার জন্য সরকার দায়ী ছিল না, কারণ তার হাতে কিছু ছিল না তখন, কিন্তু দায়টা মানুষ সরকারকে দিয়েছে। এই ধরনের আলোচনায়, এই ধরনের টকশোর আলোচনাতেও বলা হয়েছে যে সরকার জিনিসপত্রের দাম কমাতে পারছে না, সরকার মনিটর করতে পারছে না। কাঁচামরিচের কেজি 1200 টাকা হয়ে গেল, সারা দেশে একদম হইচই পড়ে গেল, পড়ারই কথা। 1200 টাকা দিয়ে তো আমার তো ওই পরিমাণ আয় নাই যে আমি 1200 টাকা দিয়ে কাঁচামরিচ কিনবো 1 কেজি। কিন্তু কাঁচামরিচের কেজি আবার এখন যখন 40 টাকা, তখন কিন্তু আবার এই আলোচনাটা ওই সেইভাবে নাই। গণমাধ্যমে আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশের কোন গণমাধ্যমে আপনি গত 1 মাসের মধ্যে জিনিসপত্রের দাম নিয়ে সংবাদ দেখবেন? প্রায় কোনো জায়গায় দেখবেন না। আমি পরশুদিন বাজারে গেছি, বাজার থেকে আমি দেখলাম যে কাঁচামরিচের কেজি 40 টাকা। এখন আপনার জিনিসপত্রের দামের ক্ষেত্রে একটা ফুলকপি বগুড়া বা উত্তরাঞ্চলে বিক্রি হয় না 2 টাকা, কিন্তু ঢাকায় হয়তো 30 টাকা 40 টাকা। এখানে আবার সমস্যা আছে, এখানেও যে এই যে দাম কমে গেল, এটাতে যে দেশের মানুষ খুশি, সবাই কিন্তু খুশি না। অর্থাৎ উৎপাদক পর্যায়ে আবার দাম পাচ্ছে না। এইখানে সরকারের একটা মেকানিজম থাকা দরকার ছিল যে ওই উৎপাদককে সহায়তা করা হবে। এখন 53 বছরে আপনি যে মেকানিজম তৈরি করতে পারেননি, 5 মাসে সেই মেকানিজম তৈরি হবে কিভাবে? এখন এইরকম একটা সরকার যদি লম্বা সময়ের জন্য থাকে, সেটা থাকার সম্ভাবনা নাই, কারণ আমরা অনির্বাচিত সরকার আবার চাই না, আমরা নির্বাচিত সরকার চাই। তো সুতরাং এই সমস্যাটারও সমাধান করা যাচ্ছে না। তো এই কারণে আপনার যে কথাটা বললাম, যে এই সমস্ত কারণে এই টাকা পাচার থেকে সুশাসনের ঘাটতি। আমরা গুমখুন হত্যা কথা বলছিলাম যে, এবং জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, যারা এই খুনিদের কি অবস্থা হবে সেটি বলছি, বা তাদের নিয়ে আপনার বিশ্লেষণ কি? খুনিদের, আমি যে কথা থেকে আসছিলাম, ভালো বলেছেন, আপনাকে ধন্যবাদ। যে খুনিদের, এই সরকারের যে কথা বললাম, তার মধ্যে এই সরকারের, ডক্টর ইউনূস সরকারের অন্যতম প্রধান দায়িত্ব, যারা মানুষ হত্যা করেছে, যারা মানুষকে পঙ্গু করেছে, যারা মানুষের চোখ অন্ধ করে দিয়েছে, যারা মানুষের শরীরে শত শত বুলেট বিদ্ধ করেছে, সররাগুলি বিদ্ধ করেছে, তাদের বিচার করা। এবং সেই বিচারিক প্রক্রিয়াটি চলছে। এই বিচারিক প্রক্রিয়াটির এর তো প্রধান ব্যক্তি শেখ হাসিনা। শেখ হাসিনা যে নির্দেশ দিয়ে হত্যা করিয়েছে, সেটার মোটামুটিভাবে যাবতীয় তথ্য প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা বিচার করছেন, বিচারিক প্রক্রিয়া চলছে। শেখ হাসিনার অডিও কনভারসেশন আছে বলেই জানি, যদিও সেটা যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সেটার কথা বলছি না। আমি বলছি যে শেখ হাসিনা এই হত্যাকাণ্ডগুলো করিয়েছে, অর্থাৎ শেখ হাসিনার বিচার করতে হবে। আর এই জায়গাটিতে আশাবাদী হওয়ার মতো সংবাদ যে সরকারের উপদেষ্টা থেকে শুরু করে সবাই বলছেন যে এটা আমাদের প্রায়োরিটি, আমরা এই বিচার করব। একই রকমভাবে দেশের ভেতরে এখন যারা আছেন, দেশের বাইরে যারা পালিয়ে গেছেন, তাদের বিচারটা সম্পন্ন করা ভালো হতো। যে সমস্ত অপরাধীরা দেশের বাইরে পালিয়ে যাওয়ার সুযোগ পেলেন, সেটা বিশেষ কোনো গোষ্ঠীর সমর্থনে হোক, তাদের চোখ ফাঁকি দিয়ে হোক, যে কোনোভাবেই হোক, তারা পালিয়ে গেছেন। এই যে পালিয়ে গেলেন, এই পালিয়ে যাওয়াদের ফিরিয়ে আনা একটা কঠিন প্রক্রিয়া, কিন্তু চেষ্টা করতে হবে ফিরিয়ে আনা, শেখ হাসিনা সহ। তো এই ফিরিয়ে আনা যদি সম্ভব নাও হয়, কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী হত্যাকাণ্ড, গুম খুন, ব্যাংক লুট, টাকা পাচার, এই সমস্ত সব কয়টা জিনিসের সুনির্দিষ্ট করে তদন্ত এবং স্বচ্ছতার সঙ্গে বিচার প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। এটা সরকারের অন্যতম প্রধান কাজ। এবং সেই প্রধান কাজটির ব্যাপারে আমি একটু আশাবাদী এই কারণে যে এই সরকার বিচার প্রক্রিয়াটা শুরু করেছে।
আমাদের প্রত্যাশা যে এই সরকার রাতারাতি সব সমস্যার সমাধান করবে, কিন্তু সেটা সম্ভব নয়। এই সরকার বিচার প্রক্রিয়াটি শুরু করেছে, বিচার প্রক্রিয়াটি চলবে। এই আগামী এক বছরের মধ্যে ধারণা করি যে অনেকগুলো বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে। বিশেষ করে প্রধানতম যে ব্যক্তি শেখ হাসিনার অন্তত একটি দুটি মামলার বিচার প্রক্রিয়াটি সম্পন্ন হবে। আর আশাবাদীর জায়গাটা আরেকটা আছে যে পরবর্তীতে যে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে, ধরুন তর্কের জন্য যদি ধরে নেই যে পরবর্তী রাজনৈতিক সরকারটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে এবং সেই রাজনৈতিক সরকারটি যদি বিএনপি হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আজকেও বলেছেন সংস্কার বা সরকারের যে সমস্ত কাজ যেখান থেকে শুরু হবে যে পর্যন্ত যাবে, পরবর্তী নির্বাচিত সরকার এসে সেটাকে ধরবে, সেটাকে আরো এগিয়ে নেবে। তো তিনি সুনির্দিষ্ট করে বিচারের কথা বলেননি, কিন্তু সংস্কারের কথা বলেছেন। তো আমি সেই জায়গা থেকে আশাবাদী যে এই বিচারিক প্রক্রিয়াটি বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি এসে সামনের দিকে এগিয়ে নেবে এবং এই বিচার প্রক্রিয়াটি যদি বাংলাদেশ সম্পন্ন করতে পারে এবং অপরাধীদের যদি বিচার করতে পারে, এবং এই বিচারটি হতে হবে প্রশ্ন ছাড়া, বিচারিক প্রক্রিয়াটা হতে হবে শতভাগ সঠিক বা তার চেয়েও বেশি সঠিক। কেউ প্রশ্ন করে আন্তর্জাতিক, আঞ্চলিক এবং জাতীয় কোনো জায়গা থেকে যেন প্রশ্ন তোলার সুযোগ না আসে। যার মৃত্যুদণ্ড হওয়ার কথা, প্রয়োজনে তার যাবজ্জীবন হলে আমি খুশি, কিন্তু সেটা প্রশ্ন ছাড়া হতে হবে, কেন যেন প্রশ্ন তোলা না যায়। আমরা ইতিপূর্বে যুদ্ধাপরাধের বিচার নিয়ে যেটা দেখেছি যে বহু রকমের প্রশ্ন তোলা হয়েছে, বিচার করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন তোলার সুযোগ দেওয়া হয়েছে। ক্যাঙ্গারু কোর্টে বিচারের কথা বলা হয়েছে, স্ক্যাপি কেলেঙ্কারির কথা বলা হয়েছে। এগুলো কেলেঙ্কারির কথা বলা হয়েছে না, এগুলো তো প্রমাণই আছে। তা আমার প্রশ্ন থাকবে যে আমার প্রত্যাশা থাকবে যে বর্তমান সরকারের এই জায়গাটিতে যে কোনো প্রশ্ন যেন তৈরি না হয়। ধরুন 10 জনের বিচার হওয়ার কথা ছিল, 5 জন, তার মধ্যে থেকে 10 জনের শাস্তি হওয়ার কথা ছিল। তর্কের জন্য বলি, যদি দেখা যায় যে সঠিক স্বচ্ছ প্রক্রিয়ার বিচারের জন্য 5 জন খালাস পেয়ে গেলেন, 5 জনের বিচার হলেন, তবুও আমি খুশি, যাতে প্রশ্ন তৈরি না হয়। তো ওই জায়গাটি গুরুত্ব দিতে হবে, এটা হচ্ছে সরকারের। কিন্তু একটা বিষয় এখানে তো বিচারের স্বচ্ছ প্রক্রিয়ার ক্ষেত্রে এদেশের 18 কোটি মানুষ দেখেছে কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, কিভাবে বিভিন্ন পয়েন্টে উত্তরা থেকে যাত্রাবাড়ি পর্যন্ত যদি আমরা ধরি, সারা ঢাকা শহরের কিভাবে গুলি করে মৃত্যুকে নিশ্চিত করা হয়েছে। আমরা একজন পুলিশ অফিসারকে ফোনে তার বসকে, ওসিকে বলতে শুনেছি তার সন্তান মারা গিয়েছে, স্যার একজন মানুষকে মারতে কয়টা গুলি লাগে। তো এগুলি তো দিবালোকের মতো একটা পরিষ্কারের মতো একটা অবস্থান কিন্তু অলরেডি আমরা মনে করি যারা বিচার প্রক্রিয়ার সাথে আছেন তাদের কাছে আছেন। তাহলে তো আমাদের এই জায়গাটা তো আসলে বিচার প্রক্রিয়া নিয়ে কোনো অস্বচ্ছতার কোনো ঘাটতি হবার কথা নয়। তাছাড়াও আবার আরেকটা বিষয় মুর্তজা ভাই, একটু আমি প্রশ্নটা বড় হয়ে যাচ্ছে, যে যাদেরকে এখন ধরা হয়েছে তারা প্রত্যেকেই বলছেন যে শেখ হাসিনার নির্দেশে নাকি তারা এইসব করেছেন। তো সেই জায়গায় আপনি কিভাবে দেখেন? না, আপনি যেটা বলেছেন সেটা তো একদমই সঠিক, আমাদের চোখের সামনে সবকিছু ঘটেছে। ওই যে যার কথা বললেন, যে পুলিশ অফিসারের কথা বলেছেন, মূল অপরাধী কিন্তু ওই পুলিশ অফিসার না। মূল অপরাধী পুলিশ অফিসার তার পাশে দাঁড়িয়ে যাকে ওই ছবিটি দেখাচ্ছিলেন, তিনি সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী। মূল অপরাধী তার। এই আমাদের একটু ব্যর্থতা যে ওই মূল অপরাধীকে আমরা ধরতে পারিনি এখনো পর্যন্ত। মূল অপরাধী সীমান্ত পার হয়ে পালিয়ে গেছে, তিনি ভারতের পার্কে পার্কে ঘুরছেন, সেই ছবি আমরা দেখছি। ওইটা একটু কষ্টকর, আমাদের এটা ধরা দরকার ছিল। এই ব্যর্থতাটা তার পানিশমেন্ট হওয়া উচিত, যে কেন তাকে আমরা ধরতে পারলাম না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গুলি করে হত্যা করেছে, আপনার আমার চোখের সামনে, সাংবাদিক হিসেবে আমরা এই দৃশ্য দেখেছি যে গুলি করে হত্যা করা হয়েছে। ভিডিও চিত্র আছে যে গুলি করে হত্যা করা হয়েছে, ভিডিও করা হয়েছে যে গুলিবিদ্ধ লাশকে গাড়ির উপর থেকে ফেলে দেওয়া হচ্ছে। তিনি হয়তো তখনও পুরোপুরি মারা যাননি, তাকে নেয়ার কথা হাসপাতালে, কিন্তু রাস্তায় ফেলে দিয়ে চলে যাওয়া হচ্ছে। কত লাশ যে গুম করা হয়েছে তার ছোট্ট একটা প্রমাণ হচ্ছে আশুলিয়াতে ভ্যানের উপরে লাশ তুলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আমরা একটি ঘটনার কথা জানি, কেন একটি জানি, কারণ সেটার ভিডিও আছে, আর অন্যগুলোর ভিডিও নেই। ধরুন 4 তারিখ, 3 তারিখ, 4 তারিখ আমরা যখন শুনছিলাম যে যাত্রাবাড়ির অমুক হাসপাতালে প্রায় 100 মরদেহ আছে, আমরা সেই সময় চারিদিক থেকে এতগুলি হচ্ছিল, কোনো সংবাদকর্মী ওই হাসপাতাল পর্যন্ত সেদিন পৌঁছতে পারেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল। ইন্টারনেট বন্ধ ছিল। ওই দিন যে আসলে কত মানুষ মারা গিয়েছিল সেই হিসাবটা আমাদের কাছে আজও নাই। সেই কারণে আমি বারবার সব জায়গাতে যেটা বলার চেষ্টা করি যে কত মানুষ মারা গেছেন, কত মানুষ শহীদ হয়েছেন, শেখ হাসিনা কতজনের রক্ত হাতে নিয়ে পালিয়েছেন, ওটা আমরা যে দেখেছি, ওই দেখাটা দিয়ে বিচার হবে না। বিচারের জন্য কাগজপত্র লাগবে, তথ্য প্রমাণ লাগবে। বিচারিক প্রক্রিয়া আর আমাদের চোখের দেখা প্রক্রিয়া দুটো একটি ভিন্ন জিনিস। সেই কারণেই আমি সেই কারণেই আমি স্বচ্ছতার কথা বলছি, সেই কারণেই আমি বিচারক প্রক্রিয়া নিয়ে যাতে কোনো প্রশ্ন তৈরি না হয় সেটার কথা বলছি। ধরেন আপনি দেখেছেন যে লাশ পড়েছে, কিন্তু ওই গাড়িতে কে ছিলেন, কে অর্ডার দিয়ে হত্যা করালেন,
কে লাশ পোড়ানোর হত্যা করে, যে মানুষটি আগুন দিয়ে পেট্রোল ঢেলে ভ্যানের লাশ পুড়িয়ে দিলেন সেই কি অপরাধী? তাকে তো বলা হয়েছিল যে তুমি লাশ গুম করো। তো ওইটাকে খুঁজে বের করাটা খুব জরুরি, না হলে আমরা কনস্টেবল পর্যায়ে বা এসআই পর্যায়ে যদি থাকি তাহলে এই পুরো প্রক্রিয়ার বিচারটা হবে না। বিচারের জায়গাতে আমাদের আরেকটু ভেতরে যেতে হবে। এই কারণেই আমি ওই ওই স্বচ্ছতার কথা বারবার করে তুলছি। আমাদের দেশের বিচারিক প্রক্রিয়ায় যে প্রশ্নটি অধিকাংশ ক্ষেত্রে থাকে, আর এই জায়গাটির কথা বলছি আরও এই কারণে যে এই বিচারিক প্রক্রিয়াটার প্রতি আপনার আন্তর্জাতিক দৃষ্টি থাকবে নিশ্চয়ই। তো সেই কারণে আন্তর্জাতিক অঙ্গনে এত জীবন্ত সত্য একটি ঘটনা, সেই সত্য ঘটনাটি যদি তারা প্রশ্নবিদ্ধ করতে চান সেই সুযোগ যেন আমরা না দিই। আপনি খেয়াল করে দেখবেন ইতিমধ্যেই আওয়ামী প্রোপাগান্ডাবাজরা দেশের বাইরে থেকে একটা প্রোপাগান্ডা শুরু করেছে। কত পুলিশ মারা গেছে, হাজার হাজার পুলিশ মারা গেছে। পুলিশ কত মারা গেছে তার কিন্তু সুনির্দিষ্ট তালিকা আছে, পুলিশ হেডকোয়ার্টারের পক্ষ থেকে একটা তালিকা তৈরি করেছে। কিন্তু আমাদের যে জায়গাটাতে একদম প্রায়োরিটিতে নাম্বার 1 জায়গাতে থাকা দরকার যে আমাদের শহীদের সঠিক তালিকা কত। এখন পর্যন্ত 800-900 মতো তালিকা পাওয়া গেছে, কিন্তু 2000 যে মারা যাওয়ার কথা আমরা বলছি এটা সুনির্দিষ্ট তালিকা। কিন্তু এখানে একটা বিষয় আপনি যেটা বললেন যে শহীদের সঠিক তালিকা, সে সময় এমন একটা পরিস্থিতি ছিল মুর্তজা ভাই, সেখানে হচ্ছে যে কেউ যে তার সন্তানকে বা স্বজনকে যে গোসল করাবে, কাফন দাফন করবে, সেটি পর্যন্ত করতে পারেনি। সেই কারণের জন্য দেখা গেছে যে পুলিশের পাহারায় হোক বা জোর করে হোক নানাভাবে মানুষ তার লাশকে কোনো রকম গিয়ে কবর দিয়ে দিয়েছে। সে কারণে শহীদের তালিকা তৈরি করতে অনেক সময় একটু চ্যালেঞ্জ হচ্ছে বলে মনে হয় আমার কাছে। চ্যালেঞ্জ হচ্ছে, কিন্তু এটা অসম্ভব নয়। আপনি যেটা বললেন এর চেয়ে অনেক প্রতিকূল পরিস্থিতি আছে। প্রতিকূল পরিস্থিতি আছে, ধরেন যার সন্তান গুলিবিদ্ধ হয়েছিল সে তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিল, হাসপাতালে তখন যে অবস্থা ছিল স্বাভাবিকভাবে ভর্তি হওয়া কঠিন ছিল, সেখান থেকে তার গ্রেপ্তার হওয়ার ভয় ছিল। তখন যখন সে হাসপাতালে গেছে ডাক্তার বলেছে মারা গেছে, অথবা তিনি নিজেই বুঝেছেন যে রাস্তায় মারা গেছে, তখন ওই রোগীকে নিয়ে তিনি আর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে রেজিস্টারে ওই রোগীর কোনো নাম পরিচয় নাই, সে তাকে নিয়ে ওই সময়ই গ্রামে চলে গেছেন, পার্শ্ববর্তী কোনো জায়গায় চলে গেছেন। সেখানে নিয়ে কি হয়, আমাদের একটা প্রচলিত যে ধর্মের যে জায়গা আছে যেটা যত দ্রুত দাফন করা যায় তত মঙ্গল, দেরি করা যাবে না, দ্রুত করো, দাফন করাটা আমরা গুরুত্ব দিই। আর কেউ যখন তার বাবাকে হারান, সন্তানকে হারান, ভাইকে হারান, তখন যেটা হয় যে উনি তো চলে গেছেন, আর বিচার চেয়ে কি হবে, আল্লাহর কাছে বিচার দিলাম, এরকম একটা মানসিকতা। যেহেতু আমরা একটা বিচারহীনতার দেশে বাস করতাম, সেই বিচারহীনতার দেশে আমাদের প্রধানতম ব্যাপার থাকতো যে এর কাছে তো বিচার দিয়ে লাভ নাই। মানুষ তো তখনও পর্যন্ত বিশ্বাস করছিল না যে 5 তারিখে এই দানব পালিয়ে যাবে, তখনও পর্যন্ত মানুষ দেখছিল যে এই দানব আরো কত শত শত মানুষকে হত্যা করবে। শেখ হাসিনার কথা বলছি, মানুষের ভেতরে তো সেটাই ছিল। তো সেই রকম একটা জায়গাতে বহু মরদেহ, বহু মানুষ এখনো রয়ে গেছে আমাদের অজানা। যেমন ধরেন জুরাইন সহ কবরস্থানে যে সমস্ত, জুরাইন বা আজিমপুরেও যে সমস্ত জায়গাতে গণকবর দেয়া হয়েছিল, আমরা এখনো পর্যন্ত কিন্তু সেটার সন্ধান করে পুরোপুরিভাবে চিত্র বের করতে পারি। সেদিন ঢাকা মেডিকেলে 5টি লাশ পাওয়া গেছে, মর্গে সেটা রয়ে গেছে। তো এরকম সেটা উদাহরণ ওইখানে ছিল দেখে পাওয়া গেল। আর আমি যাদের কথা বললাম, যাদের মরদেহ নিয়ে গ্রামে চলে যাওয়া গেছে, সেই পরিবার তো আর যোগাযোগ করছে না, সেই পরিবারের কাছে আমরা এখন পর্যন্ত পৌঁছাতে পারছি না 2-4 জন ছাড়া। তো এই কারণে এগুলো কঠিন, কিন্তু কঠিন হলেও রাষ্ট্র যদি সর্বোচ্চ গুরুত্ব দেয় তাহলে এটা অসম্ভব নয়, এবং আমি মনে করি সেই কাজটি চলছে এবং সেই কাজটি আরো দ্রুত করা দরকার বলে আমার কাছে মনে হয়। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সুশাসন ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে। আমাদের সাথে একজন অত্যন্ত নির্মোহ ব্যক্তিত্ব জনাব গোলাম মুর্তজা রয়েছেন। আমরা একই অতিথি নিয়ে আবার একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। প্রিয় দর্শক, আপনাদেরকে আমাদের সাথে থাকবার জন্য অনুরোধ রইল। মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। অতিথি হিসেবে রয়েছেন সাংবাদিক গোলাম মুর্তজা। আমরা সুশাসন এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলাম, এবং আমরা এই সুশাসন বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে আমরা পতিত সরকারের নানা রকম যে গুম, খুন, হত্যা, অর্থ লুট, কুইক রেন্টারের নামে অর্থ পাচার, সব কিছু নিয়ে কথা বললাম। এখন যেটি হচ্ছে যে আসলে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে 5-6 মাসের মতো হয়ে গিয়েছে, কিন্তু এর মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে নির্বাচন নিয়ে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমরা মির্জা ফখরুল সাহেবকে বলতে দেখেছি আজকে, অনেক আশা করেছি 6 মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার সব পেরে যাবে, এবং তিনি সেখানেও নির্বাচনের কথা বলেছেন। আর আজ একটা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে যে সম্ভাব্য সময়সূচি সরকার প্রধান ঘোষণা করেছে সে অনুযায়ী ভোট আয়োজনের লক্ষ্যে ইসি কাজ করছে। এখন প্রত্যেকেই কিন্তু সম্ভাব্য যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া যাবে এবং
সংস্কারের একটা পর্যায়ে গেলে নির্বাচন হবে, কিন্তু কোথাও কিন্তু একটা নির্বাচনের রোড ম্যাপের কোনো কিছু কিন্তু কোনো স্পষ্টতা নাই। এবং সেই অবস্থায় আপনি মনে করেন কি এই নির্বাচনটা কখন হবে, কিভাবে হবে, কখন হওয়া উচিত? এবং যারা রাজনৈতিক দলগুলো তারা বলছেন যে আজকে 15 বছর অনেকে যাদের 30, 32, 35 বছর বয়স হয়ে গেছে তারা ভোট দিতে পারে না, ভোট দেওয়ার একটা অপেক্ষায় আছে। আপনার বিশ্লেষণ? প্রথমত কথা, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কারের কথা বলা হচ্ছে, যে কমিশনগুলো করেছে, সেই সংস্কারগুলো সম্পন্ন করে তারপরে গিয়ে যদি নির্বাচন দেওয়ার মতো একটা প্রেক্ষাপট বাংলাদেশে থাকতো, তাহলে আমার ধারণা বেশি ভালো হতো। এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার মতামত। আর রাজনৈতিক দলগুলোর যে চাওয়া, বিশেষ করে বড় রাজনৈতিক দল বিএনপির যে চাওয়া যে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন, এই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন এবং বিএনপির প্রতিদিনই কোনো না কোনোভাবে কথা বলা, এই কথা বলার পরিপ্রেক্ষিতে অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে বিএনপির সঙ্গে সরকারের সম্ভবত একটা মতবিরোধ দেখা দিচ্ছে। আবার কি কোনো নতুন সংকট আসবে কিনা, বিএনপি কি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে কিনা, ইত্যাদি ইত্যাদি কথা আলোচনা হচ্ছে। কিন্তু আপনি যদি পুরো আলোচনাটি যদি একটু পর্যবেক্ষণ করেন এবং বিশ্লেষণ করেন, অথবা আপনি একটু মনোযোগ দিয়ে যদি আমরা একটু শুনি, তাহলে দেখব আসলে পুরো ব্যাপারটার মধ্যে কোথাও কোনো বিরোধ নাই। আপনি যে রোড ম্যাপের কথা বললেন, সুনির্দিষ্ট রোড ম্যাপ একই সঙ্গে নাই, আবার একই সঙ্গে আছে। নাই এইভাবে যে নির্বাচনটি কোন মাসে হবে এই তারিখটি আমরা এখন জানি না, কিন্তু আমরা এটা জানি যে নির্বাচনটি আগামী বছরের প্রথম ধাপের মধ্যে হবে, সর্বোচ্চ সময় ফার্স্ট কোয়ার্টারের মধ্যে হবে। ফার্স্ট কোয়ার্টারের মধ্যে হবে, এটা সর্বোচ্চ সময়। এটা কে বলেছেন? এটা বলেছেন অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং উপদেষ্টাদের পক্ষ থেকে একজন দুইজন এদিক সেদিক কিছু কথা বলেছেন, কিন্তু পরবর্তীতে উপদেষ্টাদের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে নির্বাচন কবে এবং নির্বাচন কেন্দ্রিক ঘোষণা দেবেন শুধুমাত্র প্রধান উপদেষ্টা। সেই প্রধান উপদেষ্টার ঘোষণাটা এখন পর্যন্ত খুব সুনির্দিষ্ট যে আগামী বছরের অর্থাৎ 2026 সালের ফার্স্ট কোয়ার্টারের মধ্যে নির্বাচন হবে। এবং সেই বক্তব্য যে বক্তব্য দিয়েছেন এবং এখনও তিনি সেই বক্তব্যের প্রতি সম্পূর্ণরূপে অটল আছেন। এবং প্রধান কাঠামো তার মানে হচ্ছে নির্বাচনী কাঠামোর কথা যদি আপনি বলেন, তারিখের কথা যদি আপনি বলেন, তারিখটি আমরা এই মুহূর্তে জানি না, কিন্তু আবার মোটামুটিভাবে একটা দিনক্ষণ জানি। মার্চ ধরে নিচ্ছি, যে ফার্স্ট কোয়ার্টার যদি ধরি, মার্চ ধরে নিচ্ছি এটা শেষ সময়, তার আগে হতে পারে, ওই রকম সময় হতে পারে। আর এর বাইরে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য যদি আপনি লক্ষ্য করেন, তাহলে প্রধান নির্বাচন কমিশনার কি বলছেন? প্রধান উপদেষ্টা নির্বাচন কেন্দ্রিক যে ধারণা দিয়েছেন সেটাকে বিবেচনায় রেখে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, ভোটার তালিকা হালনাগাদ করা থেকে শুরু করে সব কিছু। তো আর বিএনপির পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে যে 5-6 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন দেওয়া বা জুলাই আগস্টের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, বিএনপি বলেছে যত দ্রুত সময়ের মধ্যে হোক নির্বাচন দেওয়ার কথা বলেছে। বিএনপি একটি ক্ষমতায় যাওয়ার মতো রাজনৈতিক দল, তারা ক্ষমতায় যাবে এটা তারা মনে করে এবং ক্ষমতায় যাওয়াটাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য। তো সেরকম একটা লক্ষ্য থেকে আগে 3টি নির্বাচন 2014, 2018, 2024 এই 3টি নির্বাচনেই বিএনপির খুব ভালো সম্ভাবনা ছিল, কিন্তু মানুষের যেহেতু ভোটাধিকার ছিল না, হাসিনা যেহেতু নিজের ভোট নিজে নিয়েছে, তার লোকজনদেরকে দিয়ে রাতের বেলা ভোট করেছে, সুতরাং বিএনপির পক্ষে ভোট মানে নির্বাচনে অংশ নিয়ে মানুষের মতামত জানা সম্ভব হয় না, ক্ষমতায় যাওয়া তো দূরের কথা। তো সেরকম একটা জায়গা থেকে এখন একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের জায়গা থেকে বিএনপি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাইবে, এতে আমি অন্তত অবাক নই। এটাই বিএনপির স্বাভাবিক হওয়ার কথা, বিএনপি সেটাই চাইছে। কিন্তু আমি এটাও বিশ্বাস করি এবং আমার ধারণা যে আমার বিশ্লেষণ সঠিক নয়, বিশ্লেষণ সঠিক, সেটা হচ্ছে যে যদি আগামী 2-3 মাসের মধ্যে গিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট একটি রোডম্যাপ ঘোষণা করে দেয়া হয়, এবং সেটা দেয়া হবে একদম পরিষ্কার, সেটা দেয়া আগামী 3 মাসের মধ্যে একটা রোডম্যাপ পেতে পারি আমরা। আগামী 3 মাসের মধ্যে আমরা মোটামুটিভাবে একটা রোডম্যাপ পেয়ে যাবে বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বক্তব্য, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা যদি ধারণা করি, তাহলে এটা পেয়ে যাওয়ার সম্ভাবনা পেয়ে যাবে হয়তো। তো তার মানে হচ্ছে যে নির্বাচন নিয়ে আসলে কোনো অনিশ্চয়তা নেই। ডক্টর ইউনূস এটা খুব পরিষ্কার করে দিয়েছেন যে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, জোর করে এই সরকার ক্ষমতায় থাকবে না।
কৌশলে নির্বাচনকে দেরি করে এই সরকার ক্ষমতায় থাকবে না। কিন্তু এই সরকারের যারা এই সরকার তৈরি করার পেছনে যে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব যে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন, গুলির সামনে বুক পেতে দিয়েছেন, তাদের সঙ্গে বিএনপি সহ সব রাজনৈতিক দলই ছিল, কিন্তু নেতৃত্বে ছিল এরা। তো তাদের একটা খুব জোরালো চাওয়া যে বাংলাদেশে যেহেতু রাজনৈতিক সরকারগুলো রাজনৈতিক সরকার দেশ পরিচালনা করবে, এটা নিয়ে তাদের কোনো সংশয় নেই। তারাও চায় রাজনৈতিক সরকার অর্থাৎ নির্বাচিত সরকারই দেশ পরিচালনা করবে। কিন্তু তাদের একটা প্রত্যাশা, তারা যেহেতু এত রক্ত দিয়েছে, এত ত্যাগ স্বীকার করেছে, সেই কারণে তাদের প্রত্যাশা যে যে কমিশনগুলো গঠন করা হয়েছে, এই কমিশন যে সুপারিশ দিবে, সেই সুপারিশগুলো বাস্তবায়ন করে তারপরে আমরা নির্বাচন চাই। তাদের চাওয়াটা। কিন্তু যেহেতু রাজনৈতিক দলগুলো অস্থির, রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়, সেই কারণে সরকারও তার কৌশল পরিবর্তন করে। তারা তো সরকারের অংশ, সরকারেরও তার কৌশল পরিবর্তন করেছে এইভাবে। তার সেই পরিবর্তনের মধ্যে কিছুটা আক্ষেপ দেখতে পাবেন আপনি, যেমন ডক্টর ইউনূস যেটা বলছেন, রাজনৈতিক দলগুলো যদি বলে যে আমরা কোনো সংস্কার চাই না, তো ঠিক আছে, তাহলে হবে না। তারা যদি না চায় তাহলে আমরা নির্বাচন দিয়ে দেবো, কোনো সংস্কার করব না। আর সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিচ্ছে, এখন রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা হবে, এবং সেই আলোচনার মধ্য দিয়ে রাজনীতিবিদরা যদি বলে যে ঠিক আছে, সরকারকে আমরা আগামী জানুয়ারি পর্যন্ত সময় দিলাম, আগামী ডিসেম্বর পর্যন্ত সময় দিলাম, এই সময়ের মধ্যে যতটা সম্ভব সংস্কার করুক। মির্জা ফখরুল বলেছেন সংস্কার যত দূর পর্যন্ত বর্তমান সরকার করতে পারবে, তারপরে গিয়ে নির্বাচন হয়ে যাবে, সংস্কার এবং নির্বাচন চলতে থাকবে, নির্বাচন হবে, বাকিটা ক্ষমতায় যারা আসবে তারা করবে, অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি করবে, এক ধরনের কমিটমেন্ট। যে একটা সরাসরি প্রশ্ন করবার চেষ্টা করি। আপনি তো আসলে ছাত্র জনতার পক্ষেরই একজন লোক, যারা এই ফ্যাসিস্ট আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং বিগত 10-12 বছর আমরা যা আপনাকে দেখেছি আর কি, সেই অভিজ্ঞতা থেকে বলি, আপনি মনে করেন কবে নাগাদ নির্বাচন হলে ভালো হয়? আপনার বিশ্লেষণ কি হতে পারে? আমার ধারণা যে নির্বাচনটা বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী শীতকালে হয়ে থাকে। আমার ধারণা ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই নির্বাচনটি হবে। এটা আমার ব্যক্তিগত, কারোর সাথে কথা বলে বলছি না, আমার ব্যক্তিগত ধারণা যে জানুয়ারির দিকে নির্বাচনটি হতে পারে, এবং সেটার জন্য সেটা খুব ভালো, ডিসেম্বর অথবা জানুয়ারি, সেটার জন্য একটা ভালো সময়। এবং এটা আসলে আমার আপনার মতামতের চেয়েও বড় যে ব্যাপারটা, যে ডক্টর ইউনূসের যে ফিলোসফি, সেই ফিলোসফিটা হচ্ছে যে আমি নির্বাচন এই সময়ের মধ্যে দিব। নির্বাচন কমিশনের প্রস্তুতির একটা ব্যাপার আছে, এবং রাজনৈতিক দলগুলোর চাওয়ার একটা ব্যাপার আছে, এবং ওয়েদারের একটা ব্যাপার আছে, স্কুল মানে শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার একটা ব্যাপার আছে, ছুটির একটা ব্যাপার আছে। ওই সবগুলো বিষয়কে বিবেচনায় রেখে আমার ধারণা যে এইটা আমরা অনুমান ভিত্তিক আলোচনা না করে আমরা এই জায়গাটার আলোচনায় থাকি, যে এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আগামী 2 মাস বা সর্বোচ্চ 3 মাস যে আলোচনা হবে, তারপরে গিয়ে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ আমরা পাবো, যেটা প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার যেটা পরিষ্কার করে ধারণা দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই। মানে আমার বক্তব্যটা যে নির্বাচন নিয়ে কোনো কনফিউশন নাই। মানুষের ভেতরে যে একটা আলোচনা আনার চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে আওয়ামী প্রোপাগান্ডাবাজ যারা, সেই প্রোপাগান্ডাবাজরা বলার চেষ্টা করছে যে নির্বাচন দিবে না, ডক্টর ইউনূস জোর করে ক্ষমতায় থাকবে, এটা আগেই তার পরিকল্পনা ছিল, ইত্যাদি ইত্যাদি যে প্রোপাগান্ডা চালাচ্ছে, এই প্রোপাগান্ডাটা হচ্ছে সমাজে একটা বিভ্রান্তি তৈরি করা, আগামী 5 বছরও ক্ষমতা ছাড়বে না। এটা হচ্ছে একটা বিভ্রান্তি তৈরি করা। যেহেতু এই প্রোপাগান্ডাটা আছে, সেই কারণে বর্তমান সরকার খুব পরিষ্কার করে দিয়েছে যে নির্বাচন নিয়ে কোনো সংশয় সন্দেহ নাই, সরকার জোর করে, সরকার কৌশলে একদিনও ক্ষমতায় থাকবে না। রাজনৈতিক দলগুলো যদি চায় যে ঠিক আছে আপনি সংস্কার করেন, তাহলে সরকারের অবস্থা একরকম হবে, আর সংস্কার করার দরকার নাই, নির্বাচন চাই, তাহলে নির্বাচন দিয়ে দেব। আমি নিজেও আমার পরিষ্কার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, সেটি হচ্ছে যারা এখন আমাদের প্রধান উপদেষ্টা সহ যারা এখন এই উপদেষ্টা হিসেবে রয়েছেন, প্রত্যেকেই কিন্তু নানাভাবে নির্মোহ একজন ব্যক্তিত্ব। আমরা যদি প্রফেসর ডক্টর আসিফ নজরুল স্যারের কথা ধরি, আমরা যদি অন্য উপদেষ্টা রেজওয়ানা আপার কথাও ধরি, হয়তোবা নানা ক্ষেত্রে নানা বিশ্লেষণে হয়তোবা তারা নানা বক্তব্য দিতে পারে, কিন্তু কেউই কিন্তু ব্যক্তিগতভাবে কোথাও লাভবান হওয়ার জন্য কারো কোনো উদ্দেশ্য আছে বলে এখনো পর্যন্ত আমাদের কাছে মনে হয়। সে কারণে বলি যে আজকে আপনি যেটা বললেন যে ফ্যাসিস্ট সরকারের যারা ছিল তারাই কিন্তু বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছে। এখন এই যে বিভ্রান্তি ধরানোর চেষ্টা করছে, আজকে ছাত্ররা যেটা এখন জুলাই ঘোষণার কথা বলছে, জামায়াতে ইসলাম হয়তোবা নির্বাচনের কিছুক্ষণ হয়তো বলে যে আরও কিছু দিন পরে হলেও চলবে, সংস্কার লাগবে, বিএনপি তড়িঘড়ি করে নির্বাচন চাচ্ছে। তো সে অবস্থায় এই যে সকলের মধ্যে যে একত্রিত হয়ে এই 5ই আগস্ট যে জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটালো, এই অবস্থা যদি চলে তাহলে এটা ঐক্যে ফাটল ধরার কোনো চ্যালেঞ্জ আছে কিনা? মতবিরোধ হবে,
দ্বিমত হবে, তর্ক হবে, বিতর্ক হবে, কিন্তু ফাটল ধরা বলতে যেটা বোঝায় আমার ধারণা সেইটা হবে না। যেমন আপনি যাদের কথা বললেন উপদেষ্টা হিসেবে আছেন, হ্যাঁ, তারা জানেন যে তারা কেন এসেছেন এবং তারা কি কাজ করবেন। অনেককে নিয়ে আলোচনা আছে, সমালোচনা আছে, অনেক সমালোচনা থাকবে, সেটা স্বাভাবিক যারা কাজ করতে যাবেন। একই রকমভাবে শিক্ষার্থীদের প্রতিনিধি যারা আছেন, যে 3 জন আছেন, তো তারাও জানেন যে তাদের কি করতে হবে। তারা অত্যন্ত নির্মোহ যে তারা একটা ঘটনা ঘটিয়েছেন, সেই ঘটনা তাদেরকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। তারা এই ধারণা নিয়ে উপদেষ্টা হয়ে বসে নেই যে তারা আজীবন এই উপদেষ্টা পদেই থাকবেন। তারা এখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত আছেন, কিন্তু তাদের চাওয়া যেটা আছে যে আমরা এত ত্যাগ স্বীকার করলাম, আমাদের সহকর্মীরা এইভাবে জীবন দিল, তা আমরা কিছু সংস্কার বাংলাদেশের জন্য করে যেতে চাই। রাষ্ট্র মেরামতের যে কথা বলে রাস্তায় নেমেছিল, সেই জায়গাটা আমরা কিছু পরিবর্তন করে যেতে চাই, কিছু সংস্কার করে যেতে চাই। কিন্তু সেটার জন্যও অবস্থাটা ওই রকম না যে জোর করে থেকে সংস্কার করতে হবে। সংস্কারটা অবশ্যই রাজনৈতিক মানে ঐক্যের মধ্য দিয়ে হতে হবে। রাজনৈতিক ঐক্যের মধ্য দিয়ে হতে চাইলে এখন এখানে ছোট দল আর বড় দলের কিছু পার্থক্য আছে। বড় দলের পার্থক্য, বিএনপি মনে করে সে সবচেয়ে বড় দল, আসলেও বড় দল, নির্বাচন হলে তার বিজয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যত দ্রুত নির্বাচন হবে সে তত দ্রুত ক্ষমতায় যেতে পারবে, যেহেতু সে ক্ষমতায় যাওয়ার রাজনৈতিক দল। অন্যান্য যে ছোট রাজনৈতিক দল আছে, যেমন জামাত ইসলামী, যতক্ষণ পর্যন্ত নির্বাচনের বাইরে আছে ততক্ষণ পর্যন্ত জামাত ইসলামীর ভয়েস অনেক স্ট্রং। সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাত ইসলামীর অনেক প্রবল উপস্থিতি, সেই তুলনায় বিএনপির সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিতি কম। তো নির্বাচন যদি একটু দেরিতে হয়, জামাত ইসলামী মনে করে সে নিজেকে একটু গোছাতে পারবে, দেশের রাজনীতিতে সে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে থাকতে পারবে নির্বাচন হয়ে যাওয়ার চেয়ে নির্বাচন হয়ে যাওয়ার আগে। সেই কারণে জামাতের ভেতরে নির্বাচন নিয়ে তারা একটু কম, বিএনপির ভেতরে তারা একটু বেশি। শিক্ষার্থীরা নতুন দল করতে চায়, সেই দল করার জন্য তাদের একটু সময় দরকার, সংস্কার করার জন্য তাদের সময় দরকার, সেই কারণে তারা একটু বাড়তি সময় চায়। সবই চাওয়ার মধ্যে আছে এবং এটা কোনো মারামারির পর্যায়ে নাই, ফাটল ধরার পর্যায়ে নাই। মতবিরোধ আছে, আপনার সঙ্গে এখন আমি সব ব্যাপারে একমত হব কেন? আমি যে কথা বলছি আপনি আমার সব কথার সঙ্গে একমত হওয়ার তো কোনো কারণ নেই। সে একই রকমভাবে যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের আদর্শ আলাদা, তাদের অবস্থান আলাদা, কেউ কোনো আলাদা, সেই আলাদা জায়গার থেকে তাদের মধ্যে তর্ক হবে, বিতর্ক হবে, মান অভিমান হবে, কিন্তু দিন শেষে গিয়ে সবাই চান যে হাসিনার মতো আরেকটা দানব যেন এদেশে তৈরি না হয়, আওয়ামী লীগের মতো একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট দল যাতে এদেশে তৈরি না হয়। বাংলাদেশের মানুষ যেন তার ভোট, গণতন্ত্রে বলা হয় যে ভোটই একমাত্র বিষয় নয়, কিন্তু বাংলাদেশের মতো দেশে ভোট খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে যে 5 বছর পর পর সরকারের পরিবর্তন হচ্ছিল 1991 সাল থেকে, সেটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। আওয়ামী লীগ বা বিএনপি জানতো যে আমাকে পরবর্তীবার ক্ষমতায় আসতে হলে মানুষের কাছে যেতে হবে। এই যে মানুষের কাছে যাওয়ায় তাদের আচার আচরণে সেটার প্রকাশ, তারা ভুল করতো কিন্তু আচার আচরণে সেটার প্রকাশ থাকতো। কিন্তু হাসিনার মতো দানবে পরিণত হয়নি যে মানুষের ভোটাধিকার নাই, আমি মানুষকে গুরুত্বের মধ্যে ধরি না, আমি বলি যে বেশি কথা বললে সব কিছু বন্ধ করে দিয়ে বসে থাকবো, আমার বাপ দেশ স্বাধীন করে দিয়ে গেছে, দেশ আমার। এই রকমের সাধারণ জনমানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অসম্মান করা, অপমান করা, এই কাজ বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল করেনি গত 15 বছর 16 বছরে। আওয়ামী লীগ যেটা করেছে, শেখ হাসিনা যেটা করেছে। তো এই জায়গা থেকে এখনকার যে রাজনৈতিক দলগুলো, আমি খুবই আশাবাদী এই জায়গাটাতে যে তারেক রহমান যে কথা বলছেন, বিএনপি প্রধান যে কথা বলছেন, বিএনপি মহাসচিব যে কথা বলছেন, তার ভেতরে এক ধরনের সহনশীলতা আছে, এক ধরনের ভদ্রস্থ ব্যাপার আছে, এক ধরনের মার্জিত ব্যাপার আছে, দাম্ভিকতা দেখানোর ব্যাপার নেই। তারেক রহমান বা বিএনপি বলছে না যে আমার বাবা স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, সুতরাং তিনি ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো না, সুতরাং দেশ আমার, হাসিনা যেভাবে বলতো। তারা বলছে মানুষকে কথা বলতে দিতে হবে, তারা বলছে ভোটের অধিকার দিতে হবে, তারা বলছে গণতন্ত্র দিতে হবে। তো আমি এই জায়গাটাতে আশাবাদী, আমরা এখন এটাকে সমর্থন করছি। যদি কখনো দেখি যে তারা তাদের অবস্থান পরিবর্তন করেছে, তখন আমরা আবার তো সেটা নিয়ে কথা বলবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা, আমি এখন বিএনপির পক্ষে কথা বলছি, আমি বলছি বিএনপি যে কথা বলছে সেই কথার বিশ্লেষণ, সেই প্রেক্ষাপটের বিশ্লেষণ, সেই প্রেক্ষাপটের বিশ্লেষণ করছি। আশাবাদী হওয়ার এই জায়গাগুলোতে অনেকগুলো সুযোগ আছে। নিশ্চয়ই। আমি বিরতি যাওয়ার আগে আমি নিজেও একটা, আপনি জানেন তবু একটু দর্শকদের মনে করিয়ে দিই, যখন ভারতের কিছু মিডিয়া আমাদের বিরুদ্ধে খুব প্রোপাগান্ডা করছিল, যখন প্রফেসর ডক্টর ইউনূস সব দলকে ডেকেছিল, আমি দেখেছি সেখানে সবাই, ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক দল, জামায়াত ইসলাম, বিএনপি সবাই কিন্তু ছুটে গিয়েছে। সুতরাং আমাদের ঐক্যের যে একটা ফাটল ধরার যে কথা বলা হয়, সেটি কিন্তু আসলেই কোনোভাবে সেই সুযোগ নেই। কারণ ফ্যাসিস্ট সরকার আবার আসুক,
সে দানব সরকার আবার আসুক, দেশের মানুষ কোনোভাবে প্রত্যাশা করে না। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সিনিয়র সাংবাদিক জনাব গোলাম মুর্তজার সাথে। আমরা ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আবার একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও আমাদের একই অতিথি সাংবাদিক গোলাম মুর্তজাকে নিয়ে আবার ফিরে আসবো। ছোট্ট একটা বিরতি নিয়ে ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজার সাথে সুশাসন ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে। বর্তমান প্রেক্ষাপটের একটা বিষয় মুর্তজা ভাই, আমরা শেষ পর্যায়ে আলোচনায় আসি। আসলে সেটি হচ্ছে যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কের কথা এবং ভারত বাংলাদেশ যে টানাপোড়েনের একটা বিষয় ছিল। এবং আমরা দেখেছি যে যখন এই 5ই আগস্ট হাসিনা পালিয়ে যায়, সে সময় আসলে অনেকের মধ্যে মনে হয়েছে এটা কি ভারতের পরাজয় হয়েছে না আওয়ামী লীগের পরাজয় হয়েছে। এবং আমরা দেখেছি যে সংখ্যালঘু নির্যাতন নিয়ে নানা রকমভাবে ভারতের গণমাধ্যমগুলো তাদের যে অপপ্রচার সেটি করেছে। এবং আমরা ভারতের অনেক রাজনীতিবিদকেও কিন্তু নানা রকম মন্তব্য বক্তব্য করতে দেখেছি, যে বাংলাদেশের বিরোধী মন্তব্য বক্তব্য, যেটি মোটেই হয়তো আমরা দেখিনি। তো সর্বশেষ সীমান্তের কাঁটাতারের বেড়া এবং সীমান্ত হত্যা যেটি, সেটি কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হয়নি। আপনি এই টানাপোড়েনটাকে কিভাবে দেখছেন এবং ভবিষ্যৎ রাজনীতিতে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? ভবিষ্যৎ রাজনীতিতে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে আমি খুব বড় কোনো টানাপোড়েনের ইঙ্গিত দেখি না দুটি কারণে। একটি কারণে দেখি না যে বাংলাদেশের সঙ্গে টানাপোড়েন তৈরি করে ভারতের কোনো লাভ নেই, ক্ষতি ছাড়া। একই রকমভাবে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটিয়ে বা অবনতি থাকলে বাংলাদেশেরও কোনো লাভ নেই। বাংলাদেশের অনেকগুলো জিনিস আমদানি করতে হয় এবং সেই আমদানি করার জন্য যে যত কথাই বলুক, শেষ পর্যন্ত গিয়ে ভারত থেকে যদি আমরা আমদানি করতে পারি তাহলে ভারতেরও লাভ, আমাদেরও লাভ। এটা একটা ব্যাপার, সেটা ব্যবসা বাণিজ্য সব কিছুর ক্ষেত্রেই এটা প্রযোজ্য। আর ভারতের সাম্প্রতিক যে আচরণ, বিশেষ করে 5 আগস্টের শেখ হাসিনার পতনের পরে, দানব এই স্বৈরাচার সরকারের পতনের পরে ভারতের যে আচরণ, সেই আচরণটি খুব অস্বাভাবিক। একটা ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশ, রাজনৈতিকভাবে গঠিত সরকার, সেই সরকার যে দেশে গণতন্ত্র হচ্ছে তার সবচেয়ে বড় বিউটি, তো সে দেশের একটা সরকার বাংলাদেশের একটা স্বৈরাচারের পতনের পরে যেভাবে হতভম্ব হয়ে গেল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, এটা ভারতের যে রাজনৈতিক পরিপক্কতা সেটা একটা প্রশ্নবিদ্ধ অবস্থায় পড়ে গেল। এই প্রশ্নবিদ্ধ অবস্থায় পড়ে যাওয়ার কারণে আমরা অনেকগুলো ঘটনা ঘটনাগুলো দেখলাম যে প্রথমত কথা, একটা বহু রকমের প্রোপাগান্ডা চালানো হলো। সেই প্রোপাগান্ডাটার কয়েকটা ধরন। একটা ধরন যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে, বাংলাদেশে ইসলামিস্ট শক্তি রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, জঙ্গিরা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, যেটা অ্যাবসলিউটলি রং, একদম সম্পূর্ণভাবে রং। এটা ভারতের কি করলো, ভারতের গণমাধ্যম প্রচার করতে শুরু করলো, ভারতের রাজনীতিবিদদের কেউ কেউ কথা বলতে শুরু করলো, ভারতের যে সামাজিক যোগাযোগ এটা বলতে শুরু করলো। এবং এক নাগারে ভারতের মেইনস্ট্রিম মিডিয়া এই প্রোপাগান্ডার অংশ হয়ে গেল। আনন্দবাজার থেকে এবিপি আনন্দ, এমন কোনো এনডিটিভি, এমন কোনো গণমাধ্যম, হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, সবাই এই প্রোপাগান্ডার অংশ হয়ে গেল। এবং তারা মিথ্যা সংবাদ প্রচার করতে শুরু করলো, যে বাংলাদেশে যা ঘটেনি সেই সংবাদগুলো প্রচার করতে শুরু করলো। এই যে প্রচার করতে শুরু করা, এই কারণে আমরা দেখলাম যে বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্টটা এটা প্রবল আকার ধারণ করলো, যেটা বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা বড় অন্তরায় হিসেবে তৈরি করলো। এখন প্রশ্ন আসে যে ভারত এই কাজটি কেন করলো? বাংলাদেশে কি হয়েছে? বাংলাদেশে 5 আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। 5 থেকে 8 আগস্ট সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। সেই সময়ে আওয়ামী সন্ত্রাসী যারা, আওয়ামী মাস্তান যারা, আওয়ামী রাজনীতিবিদদের নামে যারা অপকর্ম করেছে, সে সমস্ত অনেক মানুষের বাড়ি ঘরে আক্রমণ হয়েছে, কারো কারো উপরে ব্যক্তিগতভাবে আক্রমণ হয়েছে। সেই আক্রমণের মধ্যে হিন্দু ধর্মাবলম্বী লোকজনও ছিল। কিছু আক্রান্ত হয়েছে সে শুধু হিন্দু বলে, আর অধিকাংশই আক্রান্ত হয়েছে সে আওয়ামী লীগের রাজনীতি করে এই কারণে। তারপরে সরকার যখন দায়িত্ব নিয়েছে, দায়িত্ব নেওয়ার পরে পর্যায়ক্রমে বিষয়টি কমে গেছে। মনে রাখতে হবে যে এদেশে 5 আগস্ট একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, রক্তাক্ত গণ অভ্যুত্থান। এর দেশের শেখ হাসিনা এমনিতেই ক্ষমতা ছেড়ে দিয়ে পালিয়ে যায়নি। শ্রীলঙ্কায় যেটা হয়েছিল যে মানুষকে গুলি করে হত্যা করা হয়নি, তারা পালিয়ে গিয়েছিল, মানুষ এসে তার বাসভবন দখল করেছিল, লুটপাট করেছিল, কিন্তু রক্ত দিতে হয়নি তাদেরকে। বাংলাদেশে রক্ত দিতে হয়েছে। সেই রক্ত যখন দিতে হয়েছে, যে 1500 থেকে 2000 মানুষকে যে হত্যা করা হলো, সেই হত্যার একটা বিক্ষুব্ধতা থাকে। সেই হত্যার বিক্ষুব্ধতা থেকে পরবর্তী আক্রমণগুলো হয়েছে, পরবর্তী ঘটনাগুলো ঘটেছে। যতটা হওয়া প্রত্যাশিত ছিল তার চেয়ে অনেক কম হয়েছে।
এই জায়গাগুলোকে, এই আক্রমণের ঘটনাগুলোকে, যে মন্দিরটি ভাঙা, যে মন্দিরের ছবি দেখানো হয়েছে বর্ধমানের, মূর্তি ভাঙার যেটা ছবিটি বর্ধমানের, সেই ছবিটি বলা হয়েছে ঢাকা শহরের, সেই ছবিটি বলা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার। এই যে এরকম 100-র উপরে ঘটনা সাম্প্রতিক সময় এটা জানা গেছে, 100-র উপরে ঘটনা মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে। এখন প্রশ্ন আসে যে কেন ভারত এই প্রোপাগান্ডাটা চালালো? প্রথমত প্রোপাগান্ডা চালানোর ক্ষেত্রে যে হতভম্ব হয়ে যাওয়া বললাম, হতভম্ব হয়ে গেল কেন? শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিল কে? ভারত। ভোট ছাড়া, জনগণের ভোট ছাড়া, ম্যান্ডেট ছাড়া ভারত তাকে টিকিয়ে রেখেছিল। কেন টিকিয়ে রেখেছিল? টিকিয়ে রেখেছিল কারণ তার পার্শ্ববর্তী একটি দেশ, সেই দেশটিতে এমন একটা সরকার থাকতে হবে যে ভারত যা বলবে সেটা শুনবে। শেখ হাসিনা সেটা শুনতে, এরকম একটি সরকার ছিল। ভারতের একটা কমফোর্ট জোন ছিল, সেই কমফোর্ট জোনটা হঠাৎ করে দেখলো যে নাই। ভারতের গোয়েন্দা সংস্থা বুঝতে পারে নাই যে সে থাকছে না, শেখ হাসিনা থাকছে না। শেখ হাসিনাকেও সতর্ক করতে পারেনি, ভারতের সরকারকেও সতর্ক করতে পারেনি। এই যে শেখ হাসিনা, ভারতের গোয়েন্দা সংস্থা এটা বুঝতে পারলো না, এটা তারা স্বীকার করতে চায় না। ভারতের হাইকমিশন বুঝতে পারেনি, এটা তারা স্বীকার করতে চায় না। ভারতের কূটনীতিকরা, আগের যে সমস্ত কূটনীতিক ভারতে বসে আছে বাংলাদেশ বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে যাদেরকে বিবেচনা করা হয়, তারা বুঝতে পারেনি, তাদের অ্যানালাইসিসে ছিল না। ভারতের বর্তমান সময়ের যে কূটনীতিক, যে রাজনীতিবিদ, তারা বিষয়টি বুঝতে পারেনি যে 5 আগস্ট বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে। বাংলাদেশে ঘটনা ঘটে গেছে, হঠাৎ করে তারা দেখে যে শেখ হাসিনা নাই, শেখ হাসিনাকে তাদের আশ্রয় দিতে হবে। এই যে আকস্মিক ঘটনা, এই আকস্মিক ঘটনাটাকে ভারত, এই যে তার এই যে পরাজয়ের দিকগুলো, বেদনার দিকগুলো, এগুলোকে ভারত স্বীকার করতে চায় না। স্বীকার করতে না চেয়ে ভারত বলার চেষ্টা করছে যে বাংলাদেশে ইসলামিক শক্তির উত্থান ঘটেছে, বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হয়েছে, বাংলাদেশে মৌলবাদীরা আক্রমণ করছে, ইত্যাদি ইত্যাদি কাল্পনিক ঘটনা ভারত প্রচার করতে শুরু করলো। এই প্রচার করার ধাক্কায় ভারতের সঙ্গে বাংলাদেশের একটা টানাপোড়েন তৈরি হলো। আর আরেকটা ভয়ঙ্কর জিনিস হলো যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের যে সীমানা, সেই সীমানা 1975 সালে ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তিতে ছিল নোম্যান্সল্যান্ড বাদ দিয়ে 150 গজ খালি রেখে, নোম্যান্সল্যান্ডের পরেও 150 গজ খালি রেখে ভারত কাঁটাতারের বেড়া বা অন্য যে কোনো কিছু করতে পারবে। আর 2010 সালে এসে শেখ হাসিনা যেটা করেছে, ভারতকে এমন সুযোগ দিয়েছে, চুক্তি করেছে যে 150 গজের ভেতরেও ভারত কাঁটাতারের বেড়া দিতে পারবে। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা দেয়া যায় না, নাম্বার 1। নাম্বার 2, এটা বাংলাদেশের স্বার্থ পরিপন্থী। ওই যে বলে না যে দেশ বিক্রি করে দেয়া, আমরা একসময় হাসাহাসি করতাম, বিএনপিকে নিয়ে হাসাহাসি করতাম যে বিএনপি অভিযোগ করতো যে দেশ বিক্রি করে দেয়া হচ্ছে, আমরা হাসাহাসি করতাম দেশ আবার বিক্রি করে কিভাবে। ওই যে দেশ শেখ হাসিনা কিভাবে বিক্রি করে, শেখ হাসিনা দেশ বিক্রি করাটা একেবারে কাগজে কলমে প্রমাণ দিয়ে গেছে। ভারতের সঙ্গে চুক্তি করেছে যে 150 গজের ভেতরে ভারত কাঁটাতারের বেড়া দিতে পারবে, সেই অনুযায়ী ভারত এ যাবৎকাল ধরে কাঁটাতারের বেড়া দিয়েছে 150 গজের ভেতরে। এখন যখন ক্ষমতার পরিবর্তন হয়েছে, আমাদের বিজিবি এখন যখন বলছে যে তুমি 150 গজের মধ্যে কাঁটাতারের বেড়া দিতে পারবে না, এটা আন্তর্জাতিক নিয়ম বিরুদ্ধ, তখন ভারত ক্ষুব্ধ হচ্ছে। তখন ভারত বলছে আমার সঙ্গে তো তোমার চুক্তি আছে। হ্যাঁ, তার চুক্তি আছে। চাঁপাইনবাবগঞ্জে যেটা ঘটলো, চাঁপাইনবাবগঞ্জে যেটা ঘটলো, দহগ্রাম বা অন্যান্য আরো কিছু জায়গাতে যেটা ঘটেছে, কিন্তু এখানে দেখেন ভারতের কথায় কিন্তু চুক্তি আছে। ভারত কি বলছে, তোমার সঙ্গে তো আমার চুক্তি হয়েছে, চুক্তি অনুযায়ী আমি কাঁটাতারের বেড়া দিচ্ছি, তুমি তো আমাকে চুক্তি অনুযায়ী দিতে দিয়েছো। কে চুক্তি করেছে? শেখ হাসিনা চুক্তি করেছে। চুক্তি করে এখন শেখ হাসিনা পালিয়েছে। তার মানে হচ্ছে বাংলাদেশের স্বার্থ শেখ হাসিনা বিক্রি করে দিয়ে চুক্তি করেছে। কেন বিক্রি করেছে? কারণটা কি? বিক্রি করার তো একটা কারণ থাকে, কারণটা টাকা না, কারণটা আমি ক্ষমতায় থাকবো, তুমি আমাকে ক্ষমতায় রাখবা, তারপরে তুমি বাংলাদেশের একটা অঞ্চল চাও, আমি দরকার হলে তোমাকে দিয়ে দিব। তুমি 150 গজের মধ্যে এসে বেড়া দিতে চাও, দিয়ে দিব। তো এই যে মানে শেখ হাসিনার সরকার গত 1.5 দশকে বাংলাদেশ বিরোধী এমন এমন সব কর্মকাণ্ড করে গেছে। একটা হলো আর্থিক খাতে করে গেছে, আর্থিক খাত লুটপাট করে বিদেশ থেকে লোন এনেছে জনগণের নামে, সেই লোনের বড় একটা অংশ সে তার লোকজনদেরকে দিয়ে লুট করিয়েছে আর বিদেশে পাচার করেছে। যেমন এই যে 10 বিলিয়ন 12 বিলিয়ন ডলারের যে রূপপুর পারমাণবিক কেন্দ্র, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সেখান থেকে বলা হচ্ছে টিউলিপ সহ তার লোকজন $4 বিলিয়ন সেখান থেকে সরিয়েছে। আর অন্যান্য জায়গা থেকে কি সরিয়েছে সেটা তো আমি জানি। এস আলম গ্রুপ কত টাকা যে আসলে লোন নিয়েছে, এখনো সঠিক সংখ্যা এখনো আমরা জানি কিনা সেটা আমি নিশ্চিত নই। সালমান রহমান কত টাকা যে সরিয়েছে এটা আমরা নিশ্চিত নই। সালমান রহমান এখানে তার ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, তার ব্যাংকে টাকা নাই। সালমান রহমানের ছেলে লন্ডনে 2.5 কোটি পাউন্ড অনুদান দেয় একটি প্রতিষ্ঠানকে। সালমান রহমানের ছেলের কেনা বাড়িতে বিনা ভাড়ায় শেখ রেহানা থাকে।
আওয়ামী লীগের লোকের বিনা ভাড়ায় দেয়া, বিনা পয়সায় দেওয়া ফ্ল্যাটের মালিক হয়ে যায় টিউলিপ, মালিক হয়ে যায় রূপন্তী। অর্থাৎ পুরো দেশটা ছিল শেখ পরিবারের একটা সম্পদ এবং পুরো দেশটা জনগণের কথা বলে বিদেশ থেকে টাকা এনেছে। এই দেশের জনগণ মধ্যপ্রাচ্যের 45 ডিগ্রি তাপমাত্রায় 16 ঘন্টা কাজ করে টাকা পাঠিয়েছে। শ্রমঘামী যারা অর্থ প্রেরণ করেছে, মালয়েশিয়ার রাবার বাগানে কাজ করে, রাবার বাগানে কাজ করা কোনো খারাপ কিছু নয়, কষ্ট করে কাজ করা। আমি বলছি কষ্ট, যে রক্ত দেয়, যে মানে ঘামকে রক্ত বানিয়ে যে আয় করা, কষ্ট করে নিজে থেকে মানুষকে টাকা পাঠানো, সেই টাকা শেখ হাসিনা পাচার করেছে। শেখ হাসিনা তার লোকজনদেরকে দিয়ে পাচার করিয়েছে। সুতরাং ওই প্রথম প্রশ্নের জায়গাতে আসে, এইগুলো আসলে অনেক কথা বলা যাবে, বহুদিন ধরে আলোচনা হবে, ইতিহাসে এটা রেকর্ড থাকবে। কিন্তু সবচেয়ে জরুরি যেটা, শেখ হাসিনার বিচার করতে হবে, শেখ হাসিনার দোসরদের বিচার করতে হবে, তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। ফিরিয়ে আনা না গেলেও তাদের বিচার করতে হবে এবং তাদের যে অপরাধগুলোর প্রথমত কথা দালিলিক প্রমাণ থাকতে হবে, দ্বিতীয়ত কথা বিচারিক প্রমাণ থাকতে হবে। না হলে ওই যে গরিব মানুষের প্রতি অন্যায় করা হবে যারা ডলার পাঠায়। গতকালকে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা, তিনি একটা সাংবাদিক এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে আমরা যদি শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের কথা বলেছে, তার পদত্যাগ আগেই করা উচিত ছিল এবং তার এমপিত্ব থাকে কিনা এবং পরবর্তীতে রাজনৈতিক দলের সদস্য থাকে কিনা সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আপনি সেই উদাহরণটা নিয়ে এসেছিলেন এবং বিগত সময়ে সরকারের যে গুম, খুন, হত্যা, অর্থ পাচার, লুট সবকিছুই আপনি এখানে উল্লেখ করেছেন। আমি যদি একেবারে শেষ মুহূর্তে আপনার কাছে জানতে চাই, আপনার একটা দর্শক শ্রেণী আছে, আপনার আলোচনার মধ্যে গত 15 বছরে আমরা যেটা দেখেছি সেটি মানুষকে এখন এসে যারা হয়তোবা একটু ভয়ের সংস্কৃতির মধ্যে ছিল, তারা আপনাদের আলোচনাগুলোকে ঘুরিয়ে ফিরে আবার দেখবার চেষ্টা করে যে আপনারা কেন ভয় পাননি, আপনারা কেন এত সাহস দেখেছেন। আপনার এই দেশের মানুষের জন্য, রাজনৈতিক দলগুলোর জন্য, ছাত্রদের জন্য, সকল শ্রেণী পেশার মানুষের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? না, পরামর্শ দেওয়ার মতো জায়গায় আমি নাই, নিজেকে পরামর্শ দেওয়ার মতো জায়গায় আমি নিতে চাই না। আমি যেটা বলতে চাই, আপনি যে কথাটা বারবার বলছেন, অনেকেই আরও বলেন যে অনেক সাহস দেখিয়েছেন। দেখেন, এটা সাহস দেখানোর ব্যাপার নয়। আমরা সত্যটা বলার চেষ্টা করেছি। এমন একটা সময়ে ছিলাম যে সময়ে সত্য কথা বলার মানুষের সংখ্যা অনেক কম ছিল। আমাদেরকে কেন আলাদা করে বলা হয়? আলাদা করে বলা হয় কারণ ওই সময় জীবনের ঝুঁকি নিয়ে, সকল রকমের প্রতিকূলতাকে মাথায় নিয়ে দেশের ভেতরে থেকে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার অপকর্মগুলোর কথা বলেছিলাম। 2014 নির্বাচন ছিল না, সেটা বলেছিলাম। 2018 রাতে ভোটের নির্বাচন হয়েছে, শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থাতে বলেছিলাম। 2024-এর নির্বাচন ভোটারবিহীন নির্বাচন, সেটা বলেছিলাম। তো এই সমস্ত কারণে মানুষ মনে করে যে আমরা অনেক সাহস দেখিয়েছি। কিভাবে এত সাহস পেয়েছেন? আমার কোনো সাহস নাই, আমার কোনো আলাদা কোনো মেকানিজম নাই যে আমাকে অমুকরা বাঁচাবে। আমার শুধু একটাই আছে, সততা, এবং সেই সততার জায়গায় দাঁড়িয়ে আমি সত্য কথাটা বলেছি, এটাই মূল শক্তি। আর এই জায়গাটিতে মানুষের চাওয়া থাকবে, মানুষের প্রতি আমার প্রত্যাশা থাকবে, পরামর্শ নয়, মানুষের প্রতি প্রত্যাশা থাকবে যে অধিকারের বিষয়ে একটু সচেতন হতে হবে। আর বাংলাদেশের মানুষের কাছে একটা চাওয়া থাকবে, এটা আমার কাছেও চাওয়া, বাংলাদেশের মানুষের সবার কাছে চাওয়া, যে রাজনৈতিক দলকে আপনারা রাজনৈতিকভাবে দেখেন, মানে ধর্মের জায়গায় নিয়ে যাবেন না। তারা যতক্ষণ পর্যন্ত ভালো কাজ করবে আপনি ততক্ষণ পর্যন্ত সমর্থন করেন, কিন্তু আপনি যে দল করেন সেই দলের নেত্রী শত শত মানুষ হত্যা করার পরেও আপনি বলবেন যে সেই নেত্রীই সঠিক। এই রাজনীতির জায়গা থেকে বের হয়ে আসা দরকার। যারা এখন ভালো কথা বলছেন তারা ক্ষমতায় যাওয়ার পরে যদি ভালো কাজ, আপনি এখন সমর্থন করেন, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে যদি তারা ভালো কাজ না করেন, তাদের অবস্থানের যদি পরিবর্তন হয়, তাহলে আপনি সেটার সমালোচনা করেন, তার বিরুদ্ধে অবস্থান নেন। এটা যদি আমরা করি তাহলে এই দেশে আর ফ্যাসিস্ট তৈরি হবে না। ওই যে তারেক রহমান যেটা বলেছেন, কথা বলার অধিকার, আমি কথা বলবো, আমার কথা বলতে যদি ভয় পেতেন হয়, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতাম, আমার গুম হয়ে যাওয়ার ভয় থাকতো। তো মানুষকে এমন অবস্থা তৈরি করে দিতে হবে যে সে নির্বিঘ্নে তার ভোট দিতে পারবে, কথা বলার জন্য তার কোনো শাস্তি হবে না, ডিজিটাল নিরাপত্তা আইন বা এরকমের কোনো আইন রাখা যাবে না। এই কাজগুলো যদি করা হয় তাহলে আমার ধারণা বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিস্ট তৈরি হবে না। আর বিএনপির মতো রাজনৈতিক দলকে একটি বিষয় মনে রাখতে হবে, শেষ করি আমার কথা, যে শেখ হাসিনার 15 বা 1.5 দশকের বেশি সময় যে পরিমাণ দমন, নিপীড়ন, নির্যাতন করেছে, মানুষকে হত্যা করেছে, গুম করেছে, এই কাজ করে পরবর্তীতে আর কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে পারবে না, এটা মনে রাখতে হবে। বিএনপির কথা কেন বলছি? কারণ বিএনপি হয়তোবা আগামী নির্বাচনে বিজয়ী, হয়তোবা ক্ষমতায় আসবে, এই কারণে বিএনপির কথা বলছি। এটা মনে রাখতে হবে। আরেকটি জিনিস মনে রাখতে হবে, শেখ হাসিনা যে লুটপাটের রাজনীতি করেছে, যে সবাইকে বিত্তবান করে দিতে হবে, সবার কাছে অনেক টাকা থাকতে হবে, টাকা দিয়ে সব কিছু কিনে নিতে হবে,
এই যে রাজনীতি করেছে, আমার ধারণা বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে, যে কিছুই হলো না বিষয়টা তা নয়, বহু কিছু হয়েছে। তো আগামীতে এত বড় দুর্নীতির অভিযোগ নিয়েও কোনো রাজনৈতিক দলের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব হবে না, 15 বছর তো নয়। সুতরাং এই বিষয়টিও যারা ক্ষমতায় যেতে চাইবেন, যে সমস্ত রাজনৈতিক দল, তাদের বেশি করে মনে রাখতে হবে। আমার ধারণা যে বিএনপি এটা মনে রাখবে। নিশ্চয়ই। হ্যাঁ, মুর্তজা ভাই, আপনাকে দারুণ ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন নির্মল আলোচনাগুলো, এবং আমরা যেটা মনে করি সেটি হচ্ছে এই জুলাই বিপ্লবে যে স্বৈরাচারের পতন ঘটল, তার থেকে কিন্তু আমাদের একটা শিক্ষা গ্রহণ করতে হবে। যেটা মুর্তজা বারবার বললেন, আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতা আসবেন, সরকার পরিচালনায় আসবেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যাতে ভবিষ্যতে মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পায়, তারা কথা বলবার অধিকার ফিরে পায়, যাতে লুট, হত্যা, গুম, খুনের রাজনীতি বাংলাদেশে আর কখনো ফিরে না আসে, সে প্রত্যাশা করে আজকের অতিথি অত্যন্ত নির্ভর সাংবাদিক গোলাম মুর্তজা ভাই, আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।